প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম। এদিকে এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করল। অপরদিকে টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ২০ জন। এবং সব শেষে থাকছে উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম। শুক্রবার সকালে হালকা বৃষ্টি ছিল। দুপুরের পর কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নামেনি, কিন্তু বিকালের দিকে আবার আকাশ মেঘে ঢেকে যায়, চারদিকে অন্ধকার হয়ে আসে। টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি হাওর পাড়ের কৃষকের চোখ থেকে ঘুম চলে গেছে, মনেও স্বস্তি নেই। কৃষকের চোখের সামনে ডুবছে ক্ষেতের পাকা ধান, অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। স্বপ্ন জলে তলিয়ে গেলেও কিছুই যেন করার থাকছে না। শুক্রবার বেলা ৩টের দিকে বারহাট্টা উপজেলায় গেলে কৃষকদের মধ্যে ফসল হারানোর হাহাকার টের পাওয়া যায়। ভারী বর্ষণ ও ঢলের পানি হাওর পাড়ের কৃষকের ফসল তোলার এই আনন্দ উৎসব নিঃশব্দ নীরব কান্নায় পরিণত হয়েছে। তাদের এই কষ্ট দেখতে যান নেত্রকোনা ২ নম্বর আসনের সংসদ সংসাধ্য অধ্যাপক আনোয়ারুল হক। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন কৃষক। সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম, কিতা খাইবাম, এমন প্রশ্ন করে বসেন বাহিরকান্দা গ্রামের কৃষক খালিক নেওয়াজ ও শাহজাহান মিয়া। তারা বলেন, দিনে রাতে পানি বাড়ছে, চোখের সামনে পাকা ধান ডুবে গেছে, ধান কাটতে পারি নাই। ১.৫ হাত পানি কমলে ধান কিছুটা ভাসতে পারে, কিন্তু পানি কমার কোনো লক্ষ্য নাই। বউ বাচ্চারে কেমনে বাঁচাইবাম, কিছু ধান ক্ষেত পাকি গেছে, কাটার লোক মিলছে না। পানির ধান কাটার জন্য এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। একজন শ্রমিকের দৈনিক মজুরি ১,০০০ থেকে ১,৫০০ টাকা। মজুরি ছাড়াও প্রত্যেক শ্রমিককে ১৫০ টাকা করে যাওয়া আসার ভাড়া, ধানের আটি পাড়ে আনতে নৌকা ভাড়া দিতে হচ্ছে ৫০০ টাকা। সরজমিনে দেখা যাচ্ছে হাওরের বুক থেকে ছোট ছোট নৌকা পাড়ের দিকে ভেসে আসছে। ওই নৌকাগুলো পাড়ে লাগানোর পর কৃষকরা ধানের আটি তুলে শুকনা স্থানে রাখছেন। কেউ যন্ত্রে ধান মাড়াই করছেন, কেউ ভেজা ধান স্তূপ করে রাখছেন, কেউ আবার সেই ধান বস্তায় ভরছেন। শ্রমিকরা ধানের বস্তা কাঁধে ও মাথায় নিয়ে শুকনা স্থানে নিয়ে তুলছেন। বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ এলাকার কৃষক জালাল মিয়া বলেন, আমার ৫.৫ একর ক্ষেত, কাটছি ১ একরের মতো, আর কাটার সুযোগ নাই। গত ৪ দিনে হাওরও পানি বাড়ছে, ধানের ছড়ার আগা পানির নিচে ডুবে গেছে, পানি কমছে না। একই এলাকার আরেক কৃষক ফরিদ তালুকদার বলেন, আমার আর শান্তি নাই, শ্রমিক নাই, নৌকা নাই, শুকানির লাগে রোদ নাই, কাটা ধান পচে নষ্ট হচ্ছে, ৫০০-৬০০ টাকা করেও কেউ কিনে না। ঋণ করে টাকা খেতে দিছি, এখন সব ক্ষেত পানির তলে, সব টাকা গেছে। ধান যে কাটব, কামলা নাই, একটা কামলার রোজ ১২০০ থেকে ১,৫০০ টাকা, তাও নাও দিয়ে আনতে হয়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রকৃত গ্রথিষ্ঠ কৃষকদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ, তখন ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। শুক্রবার পর্যন্ত প্রাথমিকভাবে হাওড় অঞ্চলের ১৫,০০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে, তবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। অন্যদিকে শিলাবৃষ্টিতেও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খালিয়াজুড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এখনও পর্যন্ত হাওরের প্রায় ৫৮% ধান কাটা হয়েছে, তবে বাকি অর্ধেক জমির ধান এখনও মাঠে রয়েছে, যা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করছে। হাওর অঞ্চলের কৃষকের সারা বছরের জীবিকা নির্ভর করে বোরো ফসলের উপর। এই ফসল হারালে ঋণ শোধ করা, সংসার চালানো, এমনকি খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। পাঁচহাট গ্রামের কৃষক কাদির মিয়া বলেন, চোখের সামনে সব ডুবে যাচ্ছে, কেমনে ঋণ শোধ করব, পরিবার চালাবো, কিছুই বুঝতে পারছি না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর পূর্বাঞ্চল ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নতুন করে ঢল নামিয়ে পরিস্থিতি আরও জটিল করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৮০% পাকা ধান মাঠে রাখা এখন খুব ঝুঁকিপূর্ণ, দ্রুত কেটে ফেলাই সবচেয়ে নিরাপদ। এখনও হাওর পাড়ের কোনো ফসল রক্ষা বাঁধ ভাঙেনি, তবে বৃষ্টির পানিতে ধানের ক্ষতি
ক্ষতি হয়েছে। ধনু নদের খালিয়াজুড়ি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি, তবে কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার 107 সেন্টিমিটার উপরে। উপজেলা প্রশাসনকে নিয়ে আমরা এলাকায় অবস্থান করছি। ফসল রক্ষা বাঁধ রক্ষায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, জেলায় 1,85,547 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,21,732 টন ধান। এর মধ্যে হাওড়াঞ্চলে 41,065 হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,92,590 টন ধান। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ধনু নদে পানি কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার আমি খালিয়াজুড়ি হাওড়ে গিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতা করা হবে। আমাদের ইউএনওরা মাঠে আছেন, তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। পানি বাড়লে ঝুঁকি বাড়বে, সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। নেত্রকোনা 2 নম্বর আসনের এমপি আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত বারহাট্টা উপজেলার 3টি ইউনিয়ন পরিদর্শন করে বলেন, কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে সরকারি সহযোগিতা করা হবে। এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। এদিকে এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াত শিবির নেতা সাদিক কায়েমকে বেছে নিয়েছে। দলটির ঢাকা মহানগর দক্ষিণের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম শিবিরে থাকাবস্থায় কোনো দলের হয়ে প্রার্থী হতে পারবেন না। এদিকে এই সিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামায়াত সাদিককে বেছে নেওয়ায় 2 দলের মধ্যে টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। মেয়র পদে সাদিকের মনোনয়ন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি লেখেন, শোনা যায় জাতীয় নির্বাচন সময়ে আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি জামায়াত। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারি থাকার সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ড ইউনুস জামায়াতের আমিরকে কল করেছিলেন। তবুও জামায়াতের আমির রাজি হননি। সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি। এজন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে। এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কিনা। তিনি আরও লেখেন, সব মিলিয়ে গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের এই ডিসিশন সত্যিই বিস্ময়কর। সরকারে যাওয়ার ভুল ডিসিশন যেন আসিফ মাহমুদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জামায়াত ইসলামী এনসিপিকে লোক দেখানো গুরুত্ব দিলেও আসিফের বিতর্কের দায় নিতে চায় না। এবার দেখা যাক এনসিপি কতটুকু আসিফের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে। তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দেবে, আর আমি কেন খেলব না? হ্যাঁ, এটাই জামায়াত পুরোপুরি খেলে দিল। অপরদিকে টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 20। যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির সমঝোতার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার 11টার দিকে এই ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য গাজী এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে 48 ঘণ্টার আলটিমেটাম দেন এমপি এনামুল। এ সময় জড়িতদের আটক না করলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ার দেন তিনি। বৃহস্পতিবার 30 এপ্রিল রাতে মনিরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন বৃহস্পতিবার 4টি পয়েন্টে নিলামের মাধ্যমে হরিহর নদ খননের মাটি বিক্রি করেন। পরে ওই মাটি বেশি দামে বিক্রি করে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন নেতাকর্মী আহত হন।
এই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও আল মামুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন জানান, তিনি ও মহিউল ইসলাম তাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন। এই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। তবে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু দাবি করেন, জামায়াত শিবিরের কর্মীরা আগে তরকারি বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের সালিমুন হোসেন ও আল মামুনকে আহত করেন। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে তাদের দলের আরও 10 জন আহত হন। এদিকে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজারে ছাত্রদল কর্মী আসাদুজ্জামান সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, জামায়াতের নেতাকর্মীদের দুর্বল ভাববেন না, অনেকে জামায়াতকে নির্মূল করতে গিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। সংসদে আমাদের প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন, মাঠ পর্যায়ে ভিন্ন। তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের নিরীহ কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা দুর্বল নই, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আগামী 48 ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক ও শান্তির দাবি জানাচ্ছি। তা না হলে জনগণকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত। মনিরামপুর থানার পরিদর্শক তদন্ত বদরুজ্জামান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে এই ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সবশেষে থাকছে উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির। লিমনের লাশ দেশে আসবে 4 মে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস স্থানীয় একটি জলাশয় থেকে যে লাশ উদ্ধার করেছিল সেটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে ফ্লোরিডার পুলিশ। শুক্রবার বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে উদ্ধারকৃত দ্বিতীয় লাশটি বৃষ্টির। জানা গেছে, বৃষ্টির পরিবারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বৃষ্টির লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। অপরদিকে জামিল আহমেদ লিমনের লাশ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 2 মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে লাশ ঢাকায় পৌঁছাবে 4 মে। বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থী হিসাবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। গত 16 এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবু গরবিয়ে নামক এক আমেরিকান নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। তার বাসা থেকেই নাহিদার লাশের নমুনা সংগৃহীত হয়েছে। এদিকে লিমন ও বৃষ্টিকে হত্যার ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবু গরবিয়েকে গ্রেফতারের পর তদন্তের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন আদালত। তারা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ফ্লোরিডার স্থানীয় সংবাদ মাধ্যম টাম্পা বে 28-এর প্রতিবেদনে বলা হয়েছে, লিমন ও বৃষ্টিকে হত্যার পর কিভাবে লিমনের লাশ পলিথিনের ট্রাশ ব্যাগে ভরে ফেলে আসা হয়েছে তার বিবরণ উঠে এসেছে আদালতের নথিতে। এই জোড়া খুনের ঘটনায় গ্রেফতার লিমনের রুমমেট 26 বছর বয়সী আমেরিকান নাগরিক হিশাম আবু গরবিয়েকে প্রথম ডিগ্রির পরিকল্পিত খুনের 2টি অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, তার বাসার ভেতরেই দুজনকে হত্যা করা হয়েছে। পরে চিনিকিন সরঞ্জাম দিয়ে ঘটনাস্থল পরিষ্কার করেন এবং আগে থেকে কিনে রাখা বড় কালো আবর্জনা ফেলার পলি ব্যাগে লিমনের লাশ ভরি ফেলে আসা হয়। গোয়েন্দারা যখন কালো রঙের ওই ভারী আবর্জনা ফেলার ব্যাগ খুঁজে পান তখন সেখান থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। আদালতের নথিতে বলা হয়, আবু গরবিয়ে মৃত দুজনের ব্যক্তিগত জিনিসপত্র ট্র্যাশ কম্প্যাক্টরে ফেলে দেন। সেখানে যে রক্তের নমুনা পাওয়া গেছে তাতে বৃষ্টি ও লিমন দুজনেরই উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। লোকেশন ট্র্যাক করে লিমন ও বৃষ্টির মোবাইল ফোনের কাছাকাছি এবং লিমনের মরদেহ ফেলে আসার স্থানে হিশামের ফোনের উপস্থিতি পাওয়া গেছে। এমনকি সেই ফোনের মাধ্যমেই তিনি অনলাইনে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম কিনেছেন এবং লাশ গুম করার উপায় নিয়ে চ্যাট জিপিটির সঙ্গে আলোচনা করেছেন।